টাকা পয়সা ম্যানেজ করা আর সম্পদ তৈরির এই যে একটা জটিল জগৎ, এখানে আপনাকে স্বাগত। আজ আমরা কিন্তু শুধু সংখ্যা বা কৌশল নিয়ে কথা বলবো না, আমরা এর পেছনের ভাবনাটাকেও একটু বোঝার চেষ্টা করব। মানে সেই মানসিকতা যা আসলে আর্থিক সাফল্যকে চালনা করে। একদম ঠিক। কারণ টাকা তো আর শুধু ব্যাংকের একটা সংখ্যা না, তাই না? এটা আমাদের ভাবনার জগৎ, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানে সবকিছুকেই নিয়ন্ত্রণ করে। আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স আছে। একটা খুব বাস্তবসম্মত ফাইন্যান্সিয়াল গাইড আছে, সম্পদ তৈরির মানসিকতা নিয়ে লেখা কয়েকটা বিখ্যাত বইয়ের সারসংক্ষেপ আছে, আর তার সাথে আছে একটা গভীর মনস্তাত্ত্বিক গবেষণা যেটা দেখায় যে দারিদ্র্য বা টাকার অভাব কিভাবে আমাদের চিন্তাভাবনাকে আক্ষরিক অর্থেই বদলে দেয়। আর আমাদের আজকের লক্ষ্য হল এই সব বিভিন্ন জায়গা থেকে মূল নির্যাসটুকু বের করে আনা। আমরা দেখব ধনী আর দরিদ্র মানসিকতার মধ্যে আসল পার্থক্যটা কোথায়, সম্পদ তৈরির জন্য বাস্তবে কি কি পথ খোলা আছে, আর কোন ছোট ছোট দৈনন্দিন অভ্যাস আমাদের সবাইকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যেতে পারে। আলোচনাটা কিন্তু শুধু থিওরির মধ্যে থাকবে না, বরং একদম বাস্তবসম্মত কৌশলের দিকেও যাবে। দারুণ! তাহলে চলুন শুরু করা যাক একটা খুব পরিষ্কার পার্থক্য দিয়ে। প্রায় সবগুলো উৎসতেই ধনী এবং দরিদ্র মানসিকতার মানুষের মধ্যে কিছু মূল পার্থক্যের কথা বলা হয়েছে। এটাকে বোঝানোর জন্য হাবলু আর লাবলুর একটা মজার গল্প প্রায় ব্যবহার করা হয়। ব্যাপারটা কিন্তু শুধু কার কাছে কত টাকা আছে তা নয়, বরং টাকা নিয়ে কে কিভাবে ভাবে সেটাই আসল। হ্যাঁ, এই গল্পটা পুরো বিষয়টাকে খুব সহজে বুঝিয়ে দেয়। ধরুন হাবলু আর লাবলু দুজনেই একই বেতন পায়। হাবলু, যাকে আমরা দরিদ্র মানসিকতার উদাহরণ হিসেবে দেখছি, সে বেতন পাওয়ার সাথে সাথেই ভাবে কি কি খরচ করা যায়। আচ্ছা। হয়তো একটা নতুন ফোন কিনবে বা বন্ধুদের সাথে দামি রেস্তোরাঁয় যাবে। অন্যদের দেখানোর একটা প্রবণতাও থাকে। আর সবচেয়ে বড় ভুলটা করে সম্পদ আর দায়ের পার্থক্য বুঝতে না পেরে। যেমন হাবলু হয়তো লোন করে একটা চকচকে নতুন বাইক কিনল। সে ভাবছে, ওয়াও, আমি একটা অ্যাসেটের মালিক হলাম। কিন্তু আসলে কি হচ্ছে? রবার্ট কিওসাকির ভাষায় যদি বলি, ওই বাইকটা ওর পকেট থেকে প্রতি মাসে তেল, সার্ভিসিং আর লোনের কিস্তির টাকা বের করে নিয়ে যাচ্ছে। এটা কোনো সম্পদ নয়, এটা একটা বোঝা বা লায়াবিলিটি। ঠিক। ঠিক এর উল্টো দিকে আছে লাভলু, যার মানসিকতাটা ধনী। সে বেতন পেয়ে প্রথমে ভাবে এই টাকাটা কিভাবে আরও টাকা তৈরি করতে পারে। তার ভাবনাটা দীর্ঘমেয়াদী। সে হয়তো বাইকের বদলে সেই টাকা দিয়ে একটা ভালো কম্পিউটার কিনল আর ভিডিও এডিটিংয়ের একটা কোর্স করল। কয়েক মাস পর সে ফ্রিল্যান্সিং করে অতিরিক্ত আয় করা শুরু করল। এখানে কম্পিউটারটা তার জন্য একটা সম্পদ হয়ে দাঁড়ালো, কারণ এটা তার পকেটে টাকা আনছে। বাহ! তার মানে হাবলু কিনছে তাৎক্ষণিক আনন্দ, আর লাভলু তৈরি করছে ভবিষ্যতের আয়ের উৎস। একদম। মানসিকতার এই পার্থক্যটা তো বিশাল। এর পেছনে কি আরও গভীর কোনো কারণ আছে? অবশ্যই। এর মূলে রয়েছে দুই ধরনের মাইন্ডসেট: ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতা, এবং গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমান মানসিকতা। পাওয়ার অফ মাইন্ডসেট বইটাতে এই ধারণাটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, স্থির মানসিকতার মানুষরা বিশ্বাস করে তাদের বুদ্ধি বা প্রতিভা জন্মগত এবং এটা বদলানো যাবে না। আমি অঙ্কে কাঁচা বা আমার দ্বারা ব্যবসা হবে না, এইগুলো তাদের কমন ডায়লগ আর কি। তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায় আর ব্যর্থ হলে ভাবে আমি আসলে অযোগ্য। আর গ্রোথ মাইন্ডসেটের মানুষরা ঠিক এর উল্টো। তারা ভাবে চেষ্টা করলে বা শিখলে সবকিছুই সম্ভব। তারা ব্যর্থতাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখে। ঠিক, সমালোচনার মাধ্যমে নিজেদের আরও উন্নত করে তোলে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, বিভিন্ন সোর্স এটাই বলছে যে সম্পদ অর্জন আসলে আপনার আইকিউ এর ওপর ততটা নির্ভর করে না যতটা এই গ্রোথ মাইন্ডসেটের ওপর করে। কারণ এই মানসিকতাই আপনাকে ক্রমাগত শিখতে আর নিজেকে ছাড়িয়ে যেতে উৎসাহ দেয়। আপনার কথার সূত্র ধরেই বলতে চাই, এই মানসিকতার ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন এর সাথে আর্থিক সংকট বা অভাবের চাপ এসে মেশে। এল্ডার শাফিরের একটা গবেষণা আছে যা শুনলে চমকে যেতে হয়। এটা তো অবিশ্বাস্য। তার মানে শুধু আর্থিক সংকটের কারণে আমার চিন্তা করার পদ্ধতিও বদলে যেতে পারে? আমি তো ভাবতাম এটা মানুষের ব্যক্তিগত দুর্বলতা। একদমই না। শাফির দেখিয়েছেন, যাদের টাকার অভাব আছে তাদের মাথায় টাকা বা খরচের চিন্তাটা সারাক্ষণ ঘুরপাক খায়, অনেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো।
আচ্ছা। যেমন বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েও হয়তো তার মাথায় ঘুরছে এই কফিন বিলটা কিভাবে দেব, বা ট্যাক্সি নেওয়ার সময়ও তার মাথায় খরচের চিন্তা চলে আসছে। তার মানে এই চিন্তাটা তাদের পিছু ছাড়ে না। একেবারেই। একটা পরীক্ষায় আর্থিকভাবে অসচ্ছল কিছু ব্যক্তিকে বলা হয়েছিল ড্রাইভিংয়ের খরচ নিয়ে চিন্তা না করতে, কিন্তু দেখা গেল তাদের মাথায় বারবার সেই চিন্তায় ফিরে আসছে। ও আচ্ছা। ঠিক যেমন আপনাকে যদি বলি একটা সাদা ভালুকের কথা ভাববেন না, আপনার মাথায় শুধু সাদা ভালুকের ছবিই ভাসবে। এই অবিরাম মানসিক চাপ তাদের ভাবনার জগৎটাকেও বদলে দেয়। আর এখানেই হাবলুর আচরণের একটা ব্যাখ্যা পাওয়া যায়। কিভাবে? শাফিরের গবেষণা এটাই প্রমাণ করে যে তথাকথিত দরিদ্র মানসিকতা কোনো নৈতিক দুর্বলতা নয়, বরং এটা একটা পরিস্থিতিগত সংকট। যখন একজন মানুষকে প্রতিদিন বাড়ি ভাড়া বা মুদি দোকানের বিল নিয়ে ভাবতে হয়, তখন তার পক্ষে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা গ্রোথ মাইন্ডসেট নিয়ে ভাবার মানসিক অবকাশ থাকে না। ঠিক। তার মস্তিষ্ক শুধু বর্তমান সংকটটা সামলাতে ব্যস্ত থাকে। হাবলুর তাৎক্ষণিক আনন্দের পেছনে ছোটার কারণ হয়তো এটাই। যুগান্তরের নিবন্ধেও তো এই মনস্তাত্ত্বিক বোঝার কথা বলা হয়েছে। দারিদ্র্য কিভাবে মানুষকে মানসিকভাবে দুর্বল করে এবং আত্মবিশ্বাস কেড়ে নেয়। মানসিকতার ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু এটা তো শুধু চিন্তার বিষয়। বাস্তবে মানুষ কোন পথে হেঁটে ধনী হয়? মানে শুধু পজিটিভ চিন্তা করলেই তো আর ব্যাংক ব্যালেন্স বাড়ে না, তাই না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে এমজে ডিমার্কো তার দ্য মিলিয়নেয়ার ফার্স্ট লাইন বইতে সম্পদ অর্জনের ৩টি পরিষ্কার পথের কথা বলেছেন। তিনি এগুলোকে রাস্তার ৩টি লেনের সাথে তুলনা করেছেন। ইন্টারেস্টিং। লেনগুলো কি? প্রথমটা হল সাইডওয়াক। এই পথের যাত্রীরা ফুটপাতে হাঁটা মানুষের মতো। তাদের কোনো আর্থিক পরিকল্পনা নেই। মাস গেলে যা আয় করে পুরোটাই খরচা করে ফেলে। এরা তাৎক্ষণিক আনন্দের জন্য বাঁচে আর প্রায়ই ক্রেডিট কার্ডের দেনা বা ঋণের জালে আটকে থাকে। আমাদের হাবলু চরিত্রটা নিশ্চিতভাবে এই সাইডওয়াকে হাঁটছে। এটা তো আমাদের চারপাশে খুব পরিচিত দৃশ্য। দ্বিতীয় পথটা কি? দ্বিতীয়টা হল স্লো লেন। এটা হলো আমাদের বাবা মা বা সমাজে শেখানো সবচেয়ে প্রচলিত পথ। ভালো করে পড়াশোনা করো, একটা নিরাপদ চাকরি জোগাড় করো, প্রতি মাসে অল্প অল্প করে সঞ্চয় করো, আর ৬০ বছর বয়সে অবসরের পর ধনী হও। এই পথটা নিরাপদ কিন্তু খুবই ধীর। জীবনের সেরা সময়টা চলে যায় শুধু অবসরের টাকার জন্য অপেক্ষা করতে করতে। কিন্তু এই পথে হেঁটেও তো অনেকে সফল হয়েছেন। ক্রিস হোগানের এভরিডে মিলিয়নিয়ার্স বইটাতে তো এমন সাধারণ মানুষদের কথাই বলা হয়েছে, তাই না? একদম ঠিক। হোগানের বইটা স্লো লেনের একটা দারুণ উদাহরণ। সেখানে দেখা গেছে সাধারণ চাকরিজীবী, যেমন ধরুন শিক্ষক বা ইঞ্জিনিয়ার, তারাও শুধু শৃঙ্খলা, নিয়মিত সঞ্চয় আর ঋণ এড়িয়ে চলার মাধ্যমে কোটিপতি হতে পারেন। এটা একটা প্রমাণিত এবং অনেকের জন্য কার্যকর পথ। এর মূল শক্তি হল নিরাপত্তা আর সরলতা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা নয়, সীমাবদ্ধতা। মূল সীমাবদ্ধতা হল আর্থিক স্বাধীনতা পেতে জীবনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর এখানেই ডেমার্কো তৃতীয় পথটার কথা বলছেন, যা হল ফাস্ট লেন। ফাস্ট লেন নামটা শুনলেই একটা গতির ব্যাপার বোঝা যাচ্ছে। এটা আসলে কি? ফাস্ট লেন হল উদ্যোক্তা হওয়ার পথ। এখানে আপনি চাকরি করে ঘণ্টা হিসেবে নিজের সময় বিক্রি করছেন না, বরং আপনি এমন একটা ব্যবসা বা সিস্টেম তৈরি করছেন যা আপনার হয়ে কাজ করে, এমনকি আপনি যখন ঘুমাচ্ছেন তখনও। এর লক্ষ্য হল অল্প বয়সে জীবনের সেরা সময়ে আর্থিক স্বাধীনতা অর্জন করা। লাভলু হয়তো তার ফ্রিল্যান্সিং দিয়ে স্লো লেন থেকে ফাস্ট লেনের দিকে যাত্রা শুরু করেছে। ফাস্ট লেন শুনতে তো দারুণ লাগে, কিন্তু এটা কি বাস্তবসম্মত? একজন উদ্যোক্তার সফল হওয়ার পেছনে তো শত শত ব্যর্থতার গল্প থাকে। সাধারণ মানুষের জন্য এটা কি খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়? আপনার প্রশ্নটা একদম খাঁটি। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং সবার জন্য নয়। কিন্তু ফাস্ট লেনের সমর্থকরা, যেমন ধরুন পিটার থিল বা ড্যান লক, তারা বলেন যে ঝুঁকিটা হিসেব করে নিতে হবে। যেমন পিটার থিল তার 0 to 1 বইতে বলছেন, অন্যের সাথে কপি পেস্ট ব্যবসা করে প্রতিযোগিতা করার দরকার নেই। এমন নতুন কিছু তৈরি করো যা বাজারে আর কেউ দিচ্ছে না, অর্থাৎ 0 থেকে 1-এ যাও। এটা একটা মনোপলি তৈরি করে যা ঝুঁকি কমায়। আর ড্যান লকের আইডিয়াটাও তো বেশ আকর্ষণীয়। FU মানি। হ্যাঁ, এবং এই ধারণাটার পিছনের আবেগটা বোঝা খুব জরুরি।
ড্যানলক এটাকে এফইউ মানি বলছেন, কারণ এটা আপনাকে সেই ক্ষমতা দেয় যখন আপনি আপনার বস বা এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হন যা আপনার মূল্যবোধের বিরুদ্ধে যায়। তখন সাহসের সাথে বলতে পারেন, আমার তোমাকে দরকার নেই। বাহ! এটা শুধু টাকার অঙ্ক নয়, এটা হলো না বলার স্বাধীনতা। আর এই স্বাধীনতা অর্জনের জন্য তিনি হাই ইনকাম স্কিল যেমন সেলস, কপিরাইটিং বা ডিজিটাল মার্কেটিং শেখার উপর জোর দেন। তাহলে ফার্স্ট লেনে সফল হতে হলে শুধু একটা ব্যবসার আইডিয়া থাকলেই হবে না, সঠিক মডেলটাও জানতে হবে। 100 ভাগ। ডেমার্কো এর জন্য একটা দারুণ মডেল দিয়েছেন যার নাম CENTS। CENTS। হ্যাঁ, সি মানে কন্ট্রোল বা নিজের ব্যবসার উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা, ই মানে এন্ট্রি বা ব্যবসায় প্রবেশের বাধা, যা যত কঠিন তত প্রতিযোগিতা কম, এন মানে নিড বা মানুষের কোনো বাস্তব চাহিদা পূরণ করা, টি মানে টাইম অর্থাৎ আপনার ব্যবসা যেন আপনার ব্যক্তিগত সময় থেকে মুক্ত থাকে, আর এস মানে স্কেল বা ব্যবসাকে অনেক বড় করার সুযোগ থাকা। এই 5টি বিষয় মাথায় রাখলে একটি সফল ফাস্টলেন ব্যবসা তৈরি করা সম্ভব। তাহলে দেখা যাচ্ছে পথ মূলত দুটি, স্লো লেন যা ধীর কিন্তু স্থির, আর ফাস্ট লেন যা দ্রুত কিন্তু ঝুঁকিপূর্ণ। এখন যে পথই বেছে নিক না কেন, এমন কোনো অভ্যাস কি আছে যা সবার জন্যই জরুরি? এমন কিছু যা হাবলুকেও সাহায্য করতে পারে, আবার লাবলুর যাত্রাকেও আরও মসৃণ করতে পারে? অবশ্যই আছে। আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস, যা প্রায় সব আর্থিক সাফল্যের বইতেই পাওয়া যায়, তা হল বিলম্বিত পরিতৃপ্তি বা ডিলেড গ্র্যাটিফিকেশন। ও, এটা তো সেই বিখ্যাত স্ট্যানফোর্ড মার্শম্যালো পরীক্ষা, তাই না? একদম। ছোট বাচ্চাদের সামনে একটা মার্শম্যালো রেখে বলা হয়েছিল, যদি তারা 15 মিনিট অপেক্ষা করে ওটা না খায়, তাহলে পুরস্কার হিসেবে আরও একটা পাবে। বহু বছর পর দেখা গেল যে শিশুরা সেদিন অপেক্ষা করতে পেরেছিল, তারা জীবনে পড়াশোনা, স্বাস্থ্য এবং আর্থিক দিক থেকে অন্যদের চেয়ে অনেক বেশি সফল হয়েছে। হুম। বিনিয়োগ বা সঞ্চয়ের ক্ষেত্রেও তো আমরা ঠিক এটাই পড়ি। আজকের ছোট ছোট ত্যাগ বা অপেক্ষা ভবিষ্যতের বড় প্রাপ্তি নিশ্চিত করে। হাবলু মার্শমেলোটার সাথে সাথেই খেয়ে ফেলে, আর লাভলু দ্বিতীয়টার জন্য অপেক্ষা করে। কিন্তু আজকের এই অনলাইন শপিং আর এক ক্লিকে কিনুনের যুগে অপেক্ষা করা তো খুবই কঠিন। লোভ সামলানো যায় কি করে? এটা সত্যি কঠিন। এর জন্য একটা কার্যকর কৌশল হল কমিটমেন্ট ডিভাইস ব্যবহার করা। এটা এমন একটা ব্যবস্থা যা দিয়ে আপনি নিজেই নিজের তাৎক্ষণিক খরচের পথে ইচ্ছাকৃতভাবে বাধা তৈরি করেন। বাহ, দারুণ আইডিয়া তো। কয়েকটা উদাহরণ দেওয়া যায়? নিশ্চয়ই। যেমন বিভিন্ন ব্র্যান্ডের লোভনীয় অফারের মার্কেটিং ইমেলগুলো থেকে আনসাবস্ক্রাইব করে দেওয়া। আচ্ছা। ফোন থেকে অনলাইন শপিং অ্যাপ বা ফুড ডেলিভারি অ্যাপগুলো মুছে ফেলা, যাতে কেনাকাটা করতে হলে ব্রাউজারে গিয়ে লগ ইন করার মতো একটু বাড়তি খাটনি করতে হয়। অথবা ক্রেডিট কার্ডটা মানিব্যাগে না রেখে বাড়িতে রেখে আসা। মূল উদ্দেশ্য হল আবেগতাড়িত হয়ে খরচ করার আগে নিজেকে ভাবার জন্য একটু বাড়তি সময় দেওয়া। এটা একটা দারুণ কৌশল। এর পাশাপাশি আরেকটি শক্তিশালী টুলের কথা প্রায় শোনা যায়, সেটা হলো একটা গোছানো সকালের রুটিন। হ্যাল এলরোডের দ্য মিরাকল মর্নিং বইটাতে তো এই নিয়েই কথা বলা হয়েছে। হ্যাঁ, তিনি লাইফ SAVERS নামে 6টি অভ্যাসের একটা প্যাকেজ তৈরি করেছেন, যা তার মতে জীবনকে বদলে দিতে পারে। এগুলো খুবই সহজ কিন্তু শক্তিশালী। SAVERS, এগুলো কি কি? এস হল সাইলেন্স বা নীরবতা। দিনের শুরুতে কয়েক মিনিট ধ্যান বা শান্ত হয়ে বসা, যা মানসিক স্বচ্ছতা আনে। এ হল অ্যাফার্মেশন বা ইতিবাচক ঘোষণা, নিজের লক্ষ্য আর বিশ্বাসকে প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দেওয়া, যা আত্মবিশ্বাস বাড়ায়। ভি হল ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা, আপনি যা হতে চান বা যা অর্জন করতে চান সেই সফলতার ছবিটা মনে মনে দেখা। এটা লক্ষ্য অর্জনের জন্য অবচেতন মনকে প্রস্তুত করে। এরপর আছে ER এবং S। ঠিক, ই হল এক্সারসাইজ বা ব্যায়াম, অল্প সময়ের জন্য হলেও শরীর চর্চা, যা শরীর ও মন দুটোকেই সতেজ করে। আর হল রিডিং বা পড়া, প্রতিদিন অন্তত 10 পাতা হলেও পড়া, যা আপনাকে প্রতিনিয়ত নতুন জ্ঞান দেবে। আর সবশেষে এস হল স্ক্রাইবিং বা লেখা, ডায়েরি বা জার্নালে নিজের চিন্তা, কৃতজ্ঞতা বা দিনের পরিকল্পনা লেখা, যা চিন্তাকে পরিষ্কার করে।
সবচেয়ে মজার বিষয় হলো এই অভ্যাসগুলো কিন্তু আমাদের আগের আলোচনাগুলোর সাথে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। একদম। যেমন অ্যাফার্মেশন এবং ভিজুয়ালাইজেশন আপনার অবচেতন মনকে সাফল্যের জন্য প্রোগ্রাম করতে সাহায্য করে। এই একই ধারণার কথা কিন্তু দ্য পাথ টু ওয়েলথ বা সুপার কনশিয়াস মাইন্ডের মতো বইগুলোতেও বলা হয়েছে। রাইট। আর প্রতিদিন বই পড়া হলো সেই নিরন্তর শেখার অভ্যাস, যা আমরা গ্রোথ মাইন্ডসেট বা ধনী মানসিকতার একটি মূল বৈশিষ্ট্য হিসেবে আলোচনা করছিলাম। এই ছোট ছোট অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে বিশাল পার্থক্য করে তোলে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো, আর্থিক সাফল্য কেবল টাকা জমানো বা শেয়ার বাজারে বিনিয়োগের জটিল অঙ্ক নয়। এর মূলে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক প্রস্তুতি, নিজের জন্য সঠিক পথটা বেছে নেওয়া আর সেই পথে শৃঙ্খলার সাথে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া। বুকি বার্তাটা হল আপনার আর্থিক ভবিষ্যৎ কিন্তু পাথরে খোদাই করা কোনো ভাগ্যলিপি নয়। এটা আপনার মানসিকতা, আপনার বেছে নেওয়া কৌশল এবং আপনার দৈনন্দিন অভ্যাসের একটা সমন্বিত ফল। আপনি এভরিডে মিলিয়নিয়ারের মতো ধীর এবং স্থির স্লো লেন বেছে নিতে পারেন, অথবা ফাস্ট লেনের মতো উচ্চ ঝুঁকি এবং উচ্চ পুরস্কারের পথে হাঁটতে পারেন। কিন্তু উভয় ক্ষেত্রেই অন্যের জন্য মূল্য তৈরি করা, নিজের সম্পদকে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করা এবং ক্রমাগত শেখার কোনো বিকল্প নেই। আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের উৎসগুলো মূলত ব্যক্তিগত চেষ্টা আর সম্পদ গড়ার ওপর জোর দিয়েছে, কিন্তু এল্ডার শ্যাফিরের গবেষণায় একটা ইন্টারেস্টিং তথ্য ছিল। স্বাস্থ্যসেবার খরচ নিয়ে চিন্তা আমেরিকার মানুষের মনে যতটা উদ্বেগ তৈরি করে, ব্রিটেনের মানুষের মনে ততটা করে না। কারণ ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবা বা NHS নাগরিকদের একটা সুরক্ষা দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এটাই একটা প্রশ্ন তুলে দেয়, আমাদের ব্যক্তিগত আর্থিক উদ্বেগ ঠিক কতটা আমাদের মানসিকতার ফল আর কতটা আমাদের চারপাশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। সত্যিকারের আর্থিক স্বাধীনতা কি কেবল ব্যক্তিগত সম্পদ জমানোর মাধ্যমেই আসে, নাকি আমরা যে সমাজে বাস করি তার কাঠামো আমাদের মানসিক শান্তিতে একটা বড় ভূমিকা পালন করে?